গুড মর্নিং জানাচ্ছি। আমি এইখানে আজকে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের যে সায়েন্স পোর্শন যেটা থাকছে, আমি সেই সায়েন্স পোর্শনের ক্লাসটা করার চেষ্টা করছি। তো এখানে তোমরা যে কোনো কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিতে পারো। সময় নষ্ট না করে আমি সরাসরি আজকের ক্লাস স্টার্ট করছি। তো ক্লাস স্টার্টের প্রথম চ্যাপ্টার যেটা হবে আমাদের, সেটা হচ্ছে পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। তাহলে দেখো, এই যে পরমাণু, এই পরমাণু অ্যাকচুয়ালি কি? এই পরমাণু সম্বন্ধে আমাদের যেমন ধারণা, আজকে একটা পরমাণু সম্বন্ধে বেসিক্যালি অনেকে অনেক কিছু জানে, কিন্তু এই যে ধারণা আজকে আমরা পেয়েছি, একটা সঠিক ধারণা পেয়েছি পরমাণু সম্বন্ধে, এই ধারণা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাতে অনেক টাইম লেগেছে। অনেক বিজ্ঞানী এসেছে যারা পরমাণু নিয়ে অনেক গবেষণা করেছে, কিন্তু একটার পর গবেষণা কি হয়ে গেছে, ভুল বলে প্রমাণিত হয়েছে। একটা টাইম এসেছে যখন পরমাণুকে আমরা ভাঙতে পেরেছি, পরমাণু কি কি দ্বারা গঠিত জানতে পেরেছি, তারপর আমরা পরমাণু সম্পর্কে সমস্ত তথ্য, সমস্ত ধারণা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তো দেখো, এই যে পরমাণু, পরমাণু কথার অর্থ হচ্ছে কি না, এই পরমাণু কথার অর্থ হচ্ছে ভেরি স্মল, অর্থাৎ খুব ক্ষুদ্র, যেটা এসেছে একটা গ্রিক শব্দ অ্যাটমস থেকে। কি বললাম আমি? এই যে পরমাণু, এর অর্থ হচ্ছে কি না, এর অর্থ হচ্ছে ভেরি স্মল, অর্থাৎ অতি ক্ষুদ্র। এই পরমাণু কথাটা, এই পরমাণুর ইংরেজি কি? ইংরেজিটা হচ্ছে অ্যাটম, তাই তো? তাহলে এই যে অ্যাটম যে টার্মটা আছে, এই টার্মটা এসেছে একটা গ্রিক শব্দ অ্যাটমস থেকে। গ্রিক শব্দ অ্যাটমস থেকে। তো সবার আগে বলে রাখি, এই যে পরমাণু সম্বন্ধে যে ধারণাটা সবার আগে যিনি দিয়েছিলেন, তিনি ছিলেন ভারতীয় একজন দার্শনিক। তার নামটা ছিল কি? তার নামটা ছিল কনাদ। কি বললাম আমি? যে পরমাণু সম্বন্ধে প্রথম ধারণা যিনি দিয়েছিলেন, দেখো ধারণা বললাম, অর্থাৎ পরমাণু কাকে বলে, পরমাণু কি কি দ্বারা গঠিত, সেটা কিন্তু একবার বলি না। আমি বলছি কি, যে পরমাণু জিনিসটা, যে আইডিয়াটা এলো কোথা থেকে, তো সেই আইডিয়াটা সবার প্রথম দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে কনাদ, যিনি ছিলেন ভারতের একজন দার্শনিক। ক্লিয়ার? তো এখন কি বলছে দেখো, কনাদ কি বলেছিল, জাস্ট কনাদ একটা কথা বলেছিল, এটা যে এমন একটা কিছু পদার্থ আছে যেটাকে আমরা চেষ্টা করলেও ভাঙতে পারবো না। সেই না ভাঙা পদার্থটাকে কনাদ কি বলেছিল, পরমাণু নামে আখ্যা দিয়েছিল। ক্লিয়ার? সবার প্রথমে পরমাণু সম্পর্কে আমরা একটা ধারণা পাই জন ডাল্টনের কাছ থেকে। বিভিন্ন বইয়ে এর যে সালের মতভেদ বিভিন্ন বই আছে, অনেক আলাদা আলাদা আছে। কেউ কোনো বই আমরা 1805, 1805, 1806, অনেক বই অনেক রকমের আছে, কিন্তু যেটা অরিজিনালি যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি না 1808 খ্রিস্টাব্দ। কারণ একটা পরমাণু মডেল যখন জন ডাল্টন বানিয়েছিল, তো সেটাকে যেদিন শুরু করেছিল পরমাণু নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, তো সেই সালটা আবার সবাই বলে দেয় সেটা হচ্ছে কিনা 1805। কিন্তু পরমাণু নিয়ে গবেষণা করার পর উনি যে সিদ্ধান্তে এসেছিলেন, সেই সিদ্ধান্তটা যেদিন পুরোপুরিভাবে প্রকাশ করেছিলেন, সেই সালটা হচ্ছে 1808। তো আমরা জন ডাল্টনের 1808 খ্রিস্টাব্দে পরমাণুবাদ সম্পর্কে কিছুগুলো তথ্য পাই। সেইখানে কিন্তু জন ডাল্টন কি বলেছিল না, জন ডাল্টন বলেছিল যে পরমাণু হচ্ছে এমন একটা কণা যেটা হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আমরা আর ভাগ করতে পারবো না, অর্থাৎ ভাঙতে পারবো না। কিন্তু পরবর্তীতে এমন অনেক বিজ্ঞানী এসেছে যারা তার এই কথাটাকে ভুল বলে প্রমাণিত করেছে। পরে জানা গেছে কি না, যদি পরমাণুকে আমরা ভাঙি, তো কি হবে না, তার মধ্যে দিয়ে আমরা এমনি অসংখ্য অনেক ক্ষুদ্র 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 কণা পাবো, যাদের মধ্যে কিছু কণা হবে অস্থায়ী, কিছু কণা হবে স্থায়ী, আবার কিছু কণা হবে সংমিশ্র। তাহলে ওই যে সমস্ত কণা, স্থায়ী, অস্থায়ী আর সংমিশ্র, এই তিন প্রকার কণাকে একত্রে বলা হয় অবপারমাণবিক কণাসমূহ। কি বললাম আমি না, জন ডাল্টন উনি বলেছিলেন যে পরমাণুকে আর আমরা ভাঙতে পারবো না, কিন্তু আমরা কি জানছি না, পরমাণু অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাদের মধ্যে কিছু কণা আছে স্থায়ী, আবার কিছু কণা আছে অস্থায়ী। অস্থায়ী অর্থাৎ ওরা যদি পরমাণুর বাইরে বার হয়ে যায়, তো যখনই বার হয়ে যাবে তাহলে তখনই নষ্ট হয়ে যাবে। আবার কিছু কণাকে আমরা স্থায়িত্ব গুনবো, আবার অস্থায়িত্ব গুনবো, যাদেরকে আমি বলছি অস্থায়ী। তাহলে আমি কি বললাম, অর্থাৎ এইখান থেকে এইটুকু প্রমাণিত হলো যে 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন যে পরমাণু বাদটা দিয়েছিলেন, সেটা ভুল দিয়েছিলেন। তো এই অর্থাৎ এই মুহূর্তে আমরা এইটা বাদ দিচ্ছি যে জন ডাল্টনের পরমাণু বাদটা কি, এটাও বলবো। তার আগে আমরা জেনে নিই ওই সমস্ত কণাগুলোকে, যে কাদেরকে আমরা স্থায়ী কণা বলছি, কাদেরকে আমরা অস্থায়ী কণা বলছি, আর কাদেরকে আমরা সংমিশ্র কণা বলছি। কি বললাম আমি?
পরমাণু যে সমস্ত পদার্থ দ্বারা তৈরি তাদেরকে আমরা একত্রে বলছি অবপারমাণবিক কণাসমূহ। অবপারমাণবিক কণাসমূহ এইটা হচ্ছে তিনটা ভাগ টোটাল। একটা হচ্ছে স্থায়ী কণা, একটা হলো স্থায়ী কণা, 2 নম্বর হচ্ছে অস্থায়ী কণা, আর 3 নম্বর হলো সংমিশ্র কণা। সংমিশ্র কণা। তাহলে স্থায়ী কণা কোনগুলো? যে প্রত্যেকটা পদার্থের মধ্যে যে কণাগুলোকে আমরা স্থায়ীভাবে পাবো সেই কণাগুলোকে আমরা বলছি স্থায়ী কণা। এই স্থায়ী কণার তিনটা ভাগ, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে প্রোটন, আর 3 নম্বর হচ্ছে নিউট্রন। অর্থাৎ এরা স্থায়ী, এদের ঠিকানাটা কি না স্থায়ী। অস্থায়ী কণা কোনগুলো? অর্থাৎ এদের কোনো স্থায়ী ঠিকানা নেই। যে সমস্ত কণাগুলোর কোনো স্থায়ী ঠিকানা নেই তাদেরকে আমরা অস্থায়ী কণা বলছি। অর্থাৎ আমরা কোন পরমাণুতে, আমরা কোন মৌলতে এই কণাগুলোকে পাবো কিন্তু আমরা জানি না, এইখানেও পেতে পারি ওইখানেও পেতে পারি, যার জন্য এদেরকে অস্থায়ী কণা বলা হচ্ছে। তো এদের মধ্যে আছে মেসন আছে, নিউট্রিনো আছে, পজিট্রন আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সংমিশ্র কণা। সংমিশ্র কণা অর্থাৎ কি? এরা কখনো কোনো স্থায়ী কণা হিসেবে কাজ করবে, এরা আবার কখনো কখনো অস্থায়ী কণা হিসেবে কাজ করবে। তাদের মধ্যে আমি দুটো উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ডয়টেরন আর একটা হচ্ছে আলফা কণা। পরমাণু সম্পর্কে প্রথম যে মতবাদটা পাই সেটা পাই কার কাছ থেকে? না, সেটা পাই আমরা ডাল্টনের কাছ থেকে। সালটা কত ছিল? না, সালটা ছিল 1808। তো ডাল্টন তার পরমাণুবাদে যে সমস্ত কথাগুলো বলেছিল আমরা তার কয়েকটা এখানে জানার চেষ্টা করব। তার প্রথম যে কথাটা ছিল সেটা হলো কি? না, তার প্রথম কথাটা হচ্ছে যে কোনো পদার্থ মৌলিক হোক বা যৌগিক হোক তারা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সেই সমস্ত ছোট ছোট কণাগুলোকে আমরা বলেছিলাম পরমাণু। ক্লিয়ার? 2 নম্বর কথা হচ্ছে কি? না, একই মৌলের যে প্রত্যেকটি পরমাণুর ভর, ধর্ম এবং আকার একই। কি বললাম? একই মৌলের প্রত্যেকটি পরমাণুর ভর, ধর্ম, আকার একই। এবং তার সাথে সাথে 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন মৌলের পরমাণুর ভর, ধর্ম এবং আকার বিভিন্ন হয়। তাই প্রথম 3টা আমি বোর্ডে লেখার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে কি? যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, মৌলিক বা যৌগিক, অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই অতি ক্ষুদ্র কণাকে আমরা পরমাণু বলছি। এই অতি ক্ষুদ্র কণাকে পরমাণু বলি। এরপর কি বললাম? 2 নম্বর পয়েন্ট কি? একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর, ধর্ম এবং আকার একই রকম। একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ধর্ম লিখছি, দুটো পয়েন্টে লিখছি, ভর ও ধর্ম একই। অর্থাৎ কি? আমার কাছে যদি একটা বড় পাথরের টুকরো থাকে, এরপর সেই পাথরের টুকরোটাকে আমি যদি ভেঙে ছোট ছোট পাথরের টুকরোতে পরিণত করি, তাহলে বড় পাথরের টুকরোটার যে ধর্মটা থাকবে, ছোট ছোট পাথরের টুকরোগুলো কি সেই আলাদা ধর্ম থাকবে? একই ধর্ম থাকবে। অর্থাৎ এখানে এটাই বলছে যে একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ধর্ম একই। 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা। কি হচ্ছে না? বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা। অর্থাৎ আমাদের কাছে যদি কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, নিশ্চয়ই কার্বনের ভর আর অক্সিজেনের ভরের মধ্যে পার্থক্য থাকবে, তবে তো আমরা কার্বনের একে অক্সিজেন বলেছি। এর ধর্ম এবং এর ধর্ম, দুজনের ধর্ম আলাদা, তাই তো? যার জন্য বলছে কি? বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি? না, দেখো, যখন কোনো একটা মৌল বা একের বেশি যখন মৌল কি হয়, পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন রাসায়নিক বিক্রিয়া করে, তখন কি হয়?
না তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় এবং রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে যে নতুন পদার্থটা তৈরি করে সেটা কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে উৎপন্ন হয়। কি বললাম আমি আর বলে লিখছি এবং তার সাথে সাথে বোঝাচ্ছি। যখন দুই বা ততোধিক মৌল রাসায়নিক বিক্রিয়াতে সংযুক্ত হয় বা রাসায়নিক বিক্রিয়াতে যুক্ত হয়, রাসায়নিক বিক্রিয়াতে যুক্ত হয় তখন তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। তখন তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণ, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা গঠন করে, যাকে আমরা কি বলি, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলি। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলি। কি বললাম দেখো, যখন দুই বা ততোধিক মৌল রাসায়নিক বিক্রিয়াতে যুক্ত হয় তখন তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। পূর্ণ সংখ্যাটা কি না, পূর্ণ সংখ্যাটা এই যে যেটাকে ভাঙা যাবে না 1 2 3 এই অনুপাতে যুক্ত হবে। সরল অনুপাতটা কি দেখো, অনুপাত তো দুই রকমের, একটাকে সরল বলি একটাকে ব্যস্ত বলি। অর্থাৎ সরল হচ্ছে কি না, এই দিকের পরিমাণটা যদি বাড়ে ওই দিকের পরিমাণটাও বাড়ে। অর্থাৎ যারা যুক্ত হচ্ছে, সাপোজ মনে করো সি এবং ও, এরা দুজন যুক্ত হচ্ছে, গঠন করছে কি না, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন, এই কি বল মৌল, অক্সিজেন, এটা অ্যাকচুয়ালি অণু কিন্তু এর মধ্যে দুটো অক্সিজেনের পরমাণু যুক্ত আছে অর্থাৎ মৌল, এবং কার্বন ডাইঅক্সাইড যৌগিক পদার্থ। কি বললাম আমি, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়েছে। দেখো এখানে কার্বনের একটা পরমাণু যুক্ত হয়েছে, এখানে অক্সিজেনের দুটো পরমাণু যুক্ত হয়েছে, উৎপন্ন হয়েছে এক অণু কার্বন ডাইঅক্সাইড। এটা যখন বলছি তখন অণু বলছি আমরা, আর একে আমরা পরমাণু দ্বারা বলছি, তাই তো। তাহলে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়েছে। আমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে যদি অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দিই, কি বললাম আরেকবার, যে এখানে যদি আমি কার্বনের পরিমাণটা, এখানে যদি আমি অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে আমার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। এই জন্যই কথাটা হচ্ছে কি না, পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হবে। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্টে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এইগুলো পাতাতে বা নিজের খাতাতে লিখে নাও। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না। পরমাণু অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য, ঠিক আছে, ধ্বংস করা যায়। এক কথায় বলতে পারি একে ভাঙা যায় না। এই হলো ডাল্টনের 5টা পরমাণুবাদ, আশা করি সবারই মনে থাকবে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের ওই এসআই কণাগুলোর উপরে। কি বললাম আমি, যে এসআই আমাদের কাছে 3টা কণা আছে, এক হচ্ছে ইলেকট্রন, এক হচ্ছে প্রোটন, আর এক হচ্ছে নিউট্রন, যারা প্রত্যেকটি পরমাণুতে তাদেরকে আমরা পাই। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এরাই কি করে না, এরাই রাসায়নিক সংযোগের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। প্রথমে দেখো আমাদের কাছে প্রথমে যে কণাটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন। আমরা এখন ইলেকট্রনকে নিয়ে আলোচনা করছি। যে ইলেকট্রন, ইলেকট্রন সালটা হচ্ছে 1897 বা 1898, অনেক বই অনেক রকম পাবে। তো এটা ছাড়াও আরো যেটা সবথেকে ভালো সাল সেটা হচ্ছে 1900 সালে আমরা ইলেকট্রনকে পাই। আবিষ্কার করেছিল কে না, জে জে থমসন। জে জে থমসন। তিনি বলেন যে পরমাণুকে যদি ভাঙি তাহলে আমরা একটা কণা পাবো, যে কণাটার নাম হচ্ছে ইলেকট্রন, এবং সে হচ্ছে নেগেটিভ চার্জ বাই, অর্থাৎ তার আধানটা হচ্ছে -1, নেগেটিভ চার্জ বাই, তার ঋণাত্মক আধান থাকবে এর মধ্যে। তার মধ্যে কি থাকবে না, তার মধ্যে ঋণাত্মক আধান থাকবে। তো এই যে জে জে থমসন ইলেকট্রন সম্পর্কে আমাদেরকে যে ধারণাটা দিয়েছিলেন, তিনি এই ধারণাটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন একটা মডেলের সাহায্যে, যে মডেলটাকে আমরা প্লান পুটিং মডেল বলি। কম্পিটিটিভের জন্য এত ডিটেইলস এর দরকার নেই,
তবু তোমাদেরকে মডেলটা আমি বলে দিচ্ছি, কারণ এক্সামে যদি পড়ে যায় যে প্লাম পুডিং মডেলটা কে দেয়, তখন তোমরা বলতে পারবে যে প্লাম পুডিং মডেলটা যে থমসন দিয়েছিল। প্লাম পুডিং মডেল মানে কি হচ্ছে, কি বললাম আমি, তরমুজের বীজ। অর্থাৎ কি না, একটা তরমুজকে যদি আমি কাটি তাহলে কি হবে না, তার ভিতরে এই যে লাল লাল যে সিটগুলো থাকবে, যে বীজগুলো থাকবে, সেই বীজগুলোকে যে থমসন ইলেকট্রনের সাথে তুলনা করেছে। এই যে বীজগুলো, এগুলো ইলেকট্রনের সাথে তুলনা করেছে কে, যে থমসন। এবং বাইরে যে সবুজ অংশটা আছে, এই সবুজ অংশটাকে পজিটিভ আধান দ্বারা প্রকাশ করেছে, যে এটা হচ্ছে পজিটিভ এবং এগুলো সবাই হচ্ছে নেগেটিভ। এইভাবেই যে থমসন প্লাম পুডিং মডেলের সাহায্যে ইলেকট্রনের ব্যাখ্যাটা কিন্তু আমাদেরকে দিয়েছিলেন। ক্লিয়ার? এরপর আমি চলে যাচ্ছি ডাইরেক্ট প্রোটনে। দেখো 1897 এ বললাম ইলেকট্রন, 1898 এ বললাম ইলেকট্রন। কিন্তু এই দুটো সালের থেকেও যেটা সব থেকে, যদি এক্সামে এই সালটা থাকে, তোমরা কিন্তু অবশ্যই এই সালটাই লিখবে, কারণ এনসিইআরটি সিলেবাসের বোর্ডে যে বইটা আছে সেখানে কিন্তু না এই সালটাই দেওয়া আছে, অতএব তোমরা এই সালটাই লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? এখন কি বলছে দেখো, প্রোটন। তাহলে প্রোটন বলার আগে একটা তোমাদেরকে জিনিস বলে নিই, যে প্রোটনটা কিন্তু এই যে নামকরণ প্রোটন, এই নামকরণটা কিন্তু অনেক পরে হয়েছে, ঠিক আছে, প্রায় 1920 বা 1915 এরকম কিছু একটা সাল হবে। কিন্তু কি বলছে ব্যাপারটা, যে এই প্রোটনের আগে কিন্তু আরো একটা নাম ছিল, সেই প্রোটনের আগের নামটা হচ্ছে কি নো কেনাল রশ্মি বা পজিটিভ রশ্মি। অর্থাৎ প্রোটন আবিষ্কার হয়েছিল কিন্তু ইলেকট্রনের আগেই, কিন্তু প্রোটনের নামকরণটা বাকি ছিল। তার যেহেতু প্রোটনের নামকরণ হয়নি, আমরা জানবো কি করে এটা প্রোটন, তার জন্য পরমাণুর আদি কণা আমরা কিন্তু ইলেকট্রনকেই বলি। ক্লিয়ার? তো এরপরে আসছে দেখো প্রোটন, সালটা ছিল 1886। মাথায় রাখবে কিন্তু প্রোটন এই এত সালে নামকরণ পায়নি, একে নিয়ে গবেষণা সৃষ্টি হয়েছিল। গবেষণাটা করেছিল কে না, ই গোল্ডস্টাইন। নামটা কি ছিল, ই গোল্ডস্টাইন। ই গোল্ডস্টাইন ই কি করেছিল না, একটা নল নিয়েছিল, যে নলটার নাম হচ্ছে তড়িৎক্ষরণ নল। সেই নলটা কিরকম হচ্ছে আমি একটু দেখাচ্ছি, তার আগে তোমরা এইটা স্ক্রিনশট করে নাও। এটা হচ্ছে আমার তড়িৎক্ষরণ নল। দেখো এই যে এই জায়গাটাতে আমি, এটা হচ্ছে আমার ক্যাথোডের চাকতি। দেখো তার মাঝে কিন্তু অসংখ্য ছোট 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 ছিদ্র আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অ্যানোড। অ্যানোড কি পজিটিভের সাথে যুক্ত আছে। এইটা হচ্ছে আমার বায়ু নিষ্কাশন যন্ত্র, কারণ এর ভিতরে সমস্ত বায়ুটাকে আমি বার করে দিয়েছি। এবং এইটা হচ্ছে আমার ক্যাথোড, একটা তড়িৎ। দেখো অ্যানোড ক্যাথোড দুটো তড়িৎদ্বার, সেগুলো আমরা পরের চ্যাপ্টারে যখন পড়াবো তখন আরো ভালোভাবে বুঝবো যে অ্যানোড আর ক্যাথোড অ্যাকচুয়ালি কি। তার আগে এইটুকু জেনে রাখো যে অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। ঠিক আছে? তাহলে এখন যদি আমি এর ভিতরে কারেন্ট পাঠাই, কি হচ্ছিল দেখো, এই যে দেখো এইখান থেকে এটা নেগেটিভ কার দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। দেখো এই দিক থেকে এক প্রকার রশ্মি কিন্তু এই দিকে আসছে, দেখো এই দিকে আসছে। এইটা এখন ভুলে যাও, এইটা এখন ভুলে যাও যে এইদিকে কিছু যাচ্ছে। তাহলে এই দিক থেকে রশ্মিগুলো কিন্তু এই দিকে আসছে, কার দিকে, পজিটিভ অ্যাঙ্গেল দিকে। ক্লিয়ার? তাহলে এই রশ্মিগুলো কোথা থেকে আসছে, ক্যাথোড থেকে আসছে। তাহলে এই দেখো এই জন্য এই রশ্মিগুলোকে আমরা ক্যাথোড রশ্মি বলছি, ঠিক আছে। এখন কি হচ্ছে দেখো, এই যে পজিটিভ ছিদ্রযুক্ত যে চাকতিটা দেওয়া আছে, এই চাকতির ভিতরে যে ছিদ্রগুলো আছে, তখন কি হচ্ছে না, এই দিক থেকে আরেক প্রকার রশ্মি কিন্তু অটোমেটিক্যালি বার হয়ে সমান্তরালভাবে বার হচ্ছে এবং বাইরে বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত রশ্মিগুলো, ঘটনাটা কি বললাম দেখো, যখন ক্যাথোড থেকে রশ্মি আমরা অ্যানোড দিকে পাঠাচ্ছি, সঙ্গে সঙ্গে কি ঘটছে না, ক্যাথোডের যে ছিদ্রযুক্ত চাকতিটা ছিল, সেই চাকতি থেকে এক প্রকার রশ্মি কিন্তু বিপরীত দিকে বার হয়ে যাচ্ছে। এরা এইদিকে যাচ্ছে না কেন, কারণ দেখো যে রশ্মিগুলো পাঠিয়েছিল তারা সবাই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছিল অ্যাট্রাকশনের জন্য, কিন্তু এই রশ্মিটা যেটা নতুন সৃষ্টি হলো, সে পজিটিভ দিকে কেন আসছে না, কারণ এই নিশ্চয় এই ধর্মটা পজিটিভ, কারণ পজিটিভকে কি করে, বিকর্ষণ করে। এই জন্য পজিটিভের দিকে না গিয়ে এর বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই সমস্ত রশ্মির সমস্তগুলো হচ্ছে পজিটিভ কণার স্রোত, যেগুলোকে নাম দেওয়া হয়েছিল কেনাল রশ্মি, কি কেনাল রশ্মি। এই কেনাল রশ্মি একটা টাইমে যে থমসন দ্বারা নাম পায় পজিটিভ রশ্মি, আর সেই পজিটিভ রশ্মিকে একটা সময়ে রাদারফোর্ড নাম দেয় প্রোটন। কি প্রোটন। তাহলে এই প্রোটন দেখো, এখানে আমরা বুঝতে পেরে গেলাম কি না, প্রোটন হচ্ছে ধনাত্মক,
অর্থাৎ এই জন্য ইয়াকে আমরা প্লাস বলছি। ক্লিয়ার? তাহলে দেখো এই পজিটিভ রশ্মির নাম দিয়েছিল কে? জে জে থমসন। যদিও এটা পড়বে না, তাও আমি বলে দিলাম 1915। এরপরে এই পজিটিভ রশ্মি থেকে আসছে প্রোটন, সালটা হচ্ছে 1920। নামটা দেই রাদারফোর্ড। ক্লিয়ার? এই জন্য প্রোটনের নামকরণের সময় আমরা রাদারফোর্ডকেই মনে রাখি। এই গোল্ডস্টাইন একে নিয়ে সমস্ত পরীক্ষাটা করেছিল, কিন্তু বলতে পারেনি যে এই কেনার রশ্মিগুলো অ্যাকচুয়ালি কি। বললো কে? রাদারফোর্ড। কি বললো? যে কেনার রশ্মিগুলো কিন্তু আর কিছুই নয়, এই কেনার রশ্মিগুলো হলো পজিটিভ প্রোটন কণার স্রোত। তাহলে প্রোটন তৈরি করলো কে? রাদারফোর্ড। ক্লিয়ার? স্ক্রিনশট করে নাও। এখন পড়ে আছে কে? এখন পড়ে আছে নিউট্রন। কারণ এর আগে আমরা ইলেকট্রন জানলাম কে? জে জে থমসন। সালটা কত? 1900। তারপর ছিল প্রোটন। 3টে স্টেপ পরীক্ষা করে কেনার রশ্মি নাম দেখে ই গোল্ডস্টাইন, পজিটিভ রশ্মি নাম দেখে জে জে থমসন, প্রোটন নাম দেখে রাদারফোর্ড। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি নিউট্রন। কি আছে? নিউট্রন। তো নিউট্রন সালটা হচ্ছে 1932 সাল। বেরিলিয়াম ধাতুর পাতের উপর, মনে রাখবে, বেরিলিয়াম ধাতুর পাতের উপর আলফা কণাকে পাঠিয়ে জেমস চেডউইক এক ধরনের নতুন কণা পায়, যে কিন্তু পুরাপুরি ভাবে নিস্তড়িত, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো তড়িৎ নেই এবং এর ভরটা নিয়ারলি ইকুয়াল টু প্রোটন, অর্থাৎ প্রোটনের ভরের প্রায় সমান। এইখানে দেখো এই বেরিলিয়াম ধাতুটা কেন বললাম, কারণ এক্সামে প্রশ্ন পড়তেই পারে যে নিউট্রন আবিষ্কারের সময় কোন ধাতু ব্যবহার করা হয়েছিল। তখন কিন্তু তোমাদের নামটা দিতে হবে কি? বেরিলিয়াম। ক্লিয়ার? এখন কি বললাম দেখো, কে তৈরি করেছিল? জেমস চেডউইক। কি বললাম আমি? সে ছিল কিন্তু পুরোপুরিভাবে নিস্তড়িত, অর্থাৎ তার মধ্যে কোনো তড়িৎ ছিল না এবং তার ভরটা ছিল প্রোটনের ভরের সমান। আসল মানে যদি দেখতে চাও তাহলে প্রোটনের থেকে সামান্য বেশি হয় বলে একে পরমাণু সব থেকে ভারী কণা বলা হয়। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন হলো, প্রোটন হলো, নিউট্রন হলো। এখন দেখো ইলেকট্রনকে আমরা ছোট ই দ্বারা প্রকাশ করি, ইলেকট্রনকে আমরা ছোট ই দ্বারা বলি ইলেকট্রনকে। প্রোটনকে আমরা পি দ্বারা লিখি, এবং নিউট্রনকে আমরা এন দ্বারা লিখি, ক্লিয়ার? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে পজিটিভ ধনাত্মক, এবং নিউট্রন কি? নিস্তড়িত, হচ্ছে 0। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা জানবো এদের ভর কত, এদের আধান কত, এদের পারমাণবিক ব্যাসার্ধ কত, এদের অবস্থানটা কোথায়, এইগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। আজকের মতো সবাইকে শুভ সকাল জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।